নিগ্রহ হলেই মৃত্যুদণ্ড দেয়া হোক, এমন ধরনের মৃত্যুদণ্ড আইনের আওতায় আনা হোক যাতে ভবিষ্যতে অন্তত ভারতবর্ষের বুকে যে কোনো প্রান্তে কেউ এই যৌন নিগ্রহ যৌন নির্যাতন করার আগে 500 বার ভাবে। যিনি নির্যাতিতা তার পরিবারের সাথে সম্পূর্ণ সহযোগিতা সাযুজ্য বজায় রেখে যা যা করণীয় বেশি মাত্রায় করা, 100% করণীয় হলে 110% করা। সবসময় যে রাজনীতির রং লাগাতে হবে এটা নয়, সব কিছুতে রাজনীতি আসে না। মানুষ রাজনীতির জন্য নয়, রাজনীতি মানুষের জন্য হতে পারে, মানুষ কিন্তু রাজনীতির জন্য নয়। এখানে কোনো জাতি ধর্ম বর্ণ বর্গ রাজনৈতিক দলমত নেই। এটা একটা সার্বিক সামাজিক অবক্ষয়। সংবাদ মাধ্যমের সামনে কে কী বলছেন বা জনসভা থেকে কে কী বলছেন তার গ্রহণযোগ্যতা ততটা নয় যতটা সংসদ কিংবা বিধানসভা থেকে যদি সেখানকার প্রতিনিধিরা বলেন সেটা যতটা গ্রহণযোগ্যতা পায়। বেরিয়ে চলে এলেন কেন? বিরোধী শূন্য হাউসে দাঁড়িয়ে স্বাস্থ্য বাজেট পেশ করা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কাকে বেছে নেবেন শাসনতন্ত্রে? তৃণমূল কংগ্রেসকেই রেখে দেবেন, নাকি কোনো পরিবর্তন আনবেন, নাকি কোনো প্রত্যাবর্তন করাবেন? এটা তাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। কোনো অভিযোগ থাকে, আমরা বারবার বলছি বিধানসভায় দাঁড়িয়ে বলুন, বিধানসভার বাইরে দাঁড়িয়ে আপনাদের অভিযোগ গৃহীত হবে না। গুরুথানে IPL শুরু হচ্ছে, নিশ্চিতভাবে আমাদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা, কিন্তু সেই উন্মাদনা যেন কোনোভাবে দুর্ঘটনায় পরিণত না হয় রাজ্য সরকার প্রিকশন নেবার চেষ্টা করেছে। সুকান্তবাবুকে অনুরোধ করব যে আপনি যেহেতু ভারতবর্ষের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তা আপনি একটু পড়াশোনা করে মন্তব্য করলে ভালো হয়। যে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেন আর ম্যাচ সরে গেল, এটা হয় না। প্রত্যেকের সমবেত সিদ্ধান্তের জেরে ম্যাচ কলকাতা থেকে ইডেন থেকে সরে গুয়াহাটিতে গেছে। উত্তর কলকাতা অর্থাৎ খাস কলকাতার একটি স্কুলে ক্লাস 2-এর একটি শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ করেছে তার পরিবারের তরফ থেকে। অভিভাবক বিক্ষোভ দেখিয়েছে, প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি করছে। রাজ্যে মানে এই মুহূর্তে কি চলছে? আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা 7 মাসের শিশুর সঙ্গে এই ঘটনা ঘটতে। এখানে একটা ক্লাস 2-এর একটি শ্রেণীকে, মানে খুব যে বয়সের পার্থক্য তা তো নেই। যারা করেছে তারা জানোয়ার, তারা ইতর। এবং মানে দেখুন, আমরা তো আইনের রাজত্বে রয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে একজন আইন বা রাজনীতির ছাত্র হিসাবে আমি কখনোই বেআইনি কথা বলতে পারি না, কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করছে যে যারা এরকম ঘটনা ঘটায় তাদেরকে সমাজের হাতে তুলে দেওয়া হোক, মানুষের হাতে তুলে দেওয়া হোক, মানুষ তাদের বিচার করে নেবেন। কিন্তু যেহেতু আমরা আইনের শাসনের মধ্যে রয়েছি, তাই এটুকু বলতে পারি, যেমনটা আমরা বারংবার আরজি করের ঘটনার সময় থেকে দাবি করে এসেছি, যে এমন আইন আনা হোক, যে অপরাজিতা বিল পেশ করেছে রাজ্য সরকার, সেটা পাশ হয়ে গিয়েছে। এমন আইন আনা হোক যেখানে এই ধরনের ঘটনা, যারা যে কোনো, শুধু নাবালিকা সাবালিকা নির্বিশেষে যারা এরকম যৌন নিগ্রহের সাথে যুক্ত থাকবে, তাতে সংশ্লিষ্ট সেই মেয়েটি মারা যাক বা বেঁচে যাক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যৌন নিগ্রহ হলেই মৃত্যুদণ্ড দেয়া হোক, এবং এমন একটি মৃত্যুদণ্ড, এমন ধরনের মৃত্যুদণ্ড আইনের আওতায় আনা হোক যাতে ভবিষ্যতে অন্তত ভারতবর্ষের বুকে যে কোনো প্রান্তে কেউ এই যৌন নিগ্রহ যৌন নির্যাতন করার আগে 500 বার ভাবে বা যৌন নিগ্রহ করার কথাই না ভাবতে পারে। দাদা, যে অভিযোগ উঠেছে একজন রাজমিস্ত্রির বিরুদ্ধে, সেই স্কুলে কাজ করছিলেন নির্মাণের, সেক্ষেত্রে কর্তৃপক্ষের কি দায় বর্দায় না যে কাকে নিয়োগ করা হচ্ছে? স্টুডেন্টরা না, দেখুন, আমি একটা খুব সহজ কথা বলি, সেটা হচ্ছে যে ধরা যাক আজ আমি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস IT সেলের রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্বে আছি। আমাকে দল এবং আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। তো নিশ্চিতভাবে তিনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করেই দায়িত্ব দিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ এটা রাজনৈতিক দল। কিন্তু সবসময় তো সেটা করা সম্ভব হয় না। এখানে রাস্তায় যারা যারা সুইপারের কাজ করছেন, যাদেরকে আমরা জমাদার বলি, সেই কাজ যারা করেন, বা ধরুন আপনি রাজমিস্ত্রির কথা বলছেন, এখন আমার বাড়ির রিনোভেশন চলছে ধরা যাক, সেই রিনোভেশনের সময় আমি যাকে সেই দায়িত্ব দেব, তার আন্ডারে হয়তো 10 জন 15 জন এরকম মিস্ত্রি রয়েছে, মিতা রয়েছে। তিনি যখন সেই মিস্ত্রি বা মিতাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, আমার পক্ষে সম্ভব তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা? তারা কতজন ওখানে এরকম রয়েছে, তাদের কি ব্যাকগ্রাউন্ড আছে, তারা বিগত দিনে এরকম কি ঘটনা ঘটিয়েছে, সবসময় তো সম্ভব হয় না। কিন্তু নিশ্চিতভাবে কর্তৃপক্ষের উচিত
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা যা করণীয় অত্যন্ত নমনীয়ভাবে মাথা নিচু করে অভিভাবকের সাথে যিনি নির্যাতিতা তার পরিবারের সাথে সম্পূর্ণ সহযোগিতা সাযুজ্য বজায় রেখে যা যা করণীয় বেশি মাত্রায় করা, 100% করণীয় হলে 110% করা। এবং যে রাজমিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেই রাজমিস্ত্রিকে হয় সমাজের হাতে তুলে দেওয়া হোক, না হলে ওই নির্যাতিতার অভিভাবকের হাতে তুলে দেওয়া হোক, তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক, না হলে এমন শাস্তি দেওয়া হোক আইনের আওতায় যাতে এটা গোটা দেশের বুকে দৃষ্টান্ত তৈরি করে। অ্যাবসলিউটলি, কারণ এইগুলো নেওয়া যায় না। এবং আমরা কোথাও আমার মনে হয় যে সমাজের অবক্ষয় ঘটছে। এখানে কোনো জাতি ধর্ম বর্ণ বর্গ রাজনৈতিক দলমত নেই, এটা একটা সার্বিক সামাজিক অবক্ষয়। আপনি আমরা যারা নতুন প্রজন্মের, আমরা যারা জীবন শুরু করছি কার্যত, আমাদের ভবিষ্যৎ তো আমাদের পূর্ব প্রজন্মই ঠিক করে রেখে যান, আবার আমরা আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুগম করব এটাই আশা করতে পারি। কিন্তু সামাজিক অবক্ষয় যদি এই পর্যায়ে ঘটতে থাকে তাহলে আমরা কি ভবিষ্যৎ আমাদের আগামীকে দিতে চলেছি, বা আমাদেরও আগামীটা কতটা সুগম, কতটা সুচারু, কতটা আলোকবর্তিকা সম্পন্ন, সেই বিষয়ে নিশ্চিত করে প্রশ্ন উঠে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কংগ্রেসের তরফ থেকে একটি বিক্ষোভ রাখা হয়েছে এবং তাদের বিক্ষোভে যে দাবি করছেন যে কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন অভিভাবকেরা, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছে। ভালো, কংগ্রেস যদি বিক্ষোভ করে থাকে ভালো, নিশ্চিতভাবে বিক্ষোভ করা উচিত। সবসময় যে রাজনীতির রং লাগাতে হবে তা নয়, এগুলো সামাজিক বিষয়। সেখানে নিশ্চিত করে যদি তারা কোনো বিক্ষোভ করে এবং সেখানে যদি তারা বিচারের দাবি করে, রাজ্য প্রশাসন নিশ্চিতভাবে তৎপর। রাজ্য প্রশাসন, সংশ্লিষ্ট থানার আধিকারিক যারা রয়েছেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা নিশ্চিতভাবে এই বিষয়টার দ্রুততার সাথে তদন্ত করছেন বা করবেন। এইটা আমি সত্যি বলতে জানতাম না, আপনারা বললেন আমি জানতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব বিষয়টা খতিয়ে দেখার বা খোঁজ খবর করার। তো সেখানে যদি কংগ্রেস এই ধরনের একটি সামাজিক ঘটনার পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক আন্দোলন সংগঠিত করে নির্যাতিতার স্বার্থে, নির্যাতিতার পরিবারের স্বার্থে, তাহলে সেটাকে সাধুবাদ জানাই। সবসময় যে রাজনীতির রং লাগাতে হবে এটা নয়, সব কিছুতে রাজনীতি আসে না। মানুষ রাজনীতির জন্য নয়, রাজনীতি মানুষের জন্য হতে পারে, মানুষ কিন্তু রাজনীতির জন্য নয়। মানুষ আছে বলেই রাজনীতি আছে। তাই এই বিষয়টা আমি আগেই যেমনটা বললাম, এটা জাতি ধর্ম বর্ণ বর্গ এবং সর্বোপরি রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে ঘটা একটি কুৎসিত জঘন্য কদর্য অপরাধ, হিংসাত্মক ঘটনা। তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। তীব্র নিন্দা ধিক্কার জানানোর যদিও কোনো ভাষা আমার নেই। সংবাদ মাধ্যমের সামনে আমরা অনেক কিছু বলি, কিন্তু পরবর্তীকালে সেগুলো আমাদের মনন চিন্তন থেকে সরে যায়। তো এই ঘটনাগুলো যেন মানুষের মনে থাকে, এবং তাই জন্যই বারংবার বলছি এমন শাস্তি বিধান করা হোক যেগুলো ঘটনার সাথে ওই শাস্তিটা যেন মানুষের মনে আরও দৃঢ়চিত্তে থাকে। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি বিধানসভায় অধিবেশন চলে এবং সেখানে বারংবার বিরোধী দলের যে ওয়াকআউট সেটা আমরা দেখে এসেছি। এবার এই ওয়াকআউট নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি যেটা বললেন যে এই বাজেট অধিবেশনে, যেখানে বাজেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলি শিক্ষা হোক বা শিল্প হোক, সেই বাজেটে তারা ওয়াকআউট করেছেন এবং সেটা তারা ভুল করেছেন বলে তিনি এমনটা বলছেন। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিজেপির তরফ থেকে তার এই বক্তব্যকে সমর্থন করছেন না। দেখুন, বঙ্কিম ঘোষ বিগত দিনে বাম সরকারের মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে যাহাই বাম তাহাই রাম, সেই ধর্মকে মান্যতা দিয়ে, সেই নীতিকে মান্যতা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। আমাদের দলীয় কিছু সাংগঠনিক অন্তর্কলহ ছিল, সেই কারণে তিনি চাকদায় জিতেছেন। তৃণমূলের অন্তর্কলহকে পাথেয় করে, তৃণমূলের দয়াও বলা যায়। যার জন্য তিনি জিতেছেন, যার জন্য আমাদের প্রার্থী জিততে পারেননি, ওখানে শুভঙ্কর সিংহ যিশুদা আমাদের প্রার্থী ছিলেন, বর্তমানে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সহসভাপতি। যিনি বা যার দল, যার টিম তাকে সাবোটাজ করে হারিয়েছে, অন্তর্ঘাত করে হারিয়েছে, তাকে দল থেকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এখন বঙ্কিম ঘোষ বুঝতে পেরেছেন যে চাকদায় যিনি ভবিষ্যতে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার জমানত জব্দ হওয়া কার্যত সময়ের অপেক্ষা। তো তার মনে হয়েছে এমতো অবস্থায় যে ভারতবর্ষের
সংসদীয় গণতন্ত্রের পরিকাঠামোকে মান্যতা দিয়ে যে বক্তব্য রাখা উচিত, হাউস বিলংস টু দ্য অপোজিশনের বিরোধী দলের উচিত হাউসের মধ্যে থেকে, বিধানসভা অথবা লোকসভা, তার ভিতর থেকে আওয়াজ তোলা। যারা লোকসভায় বিজেপি বা এনডিএ বিরোধী সাংসদ রয়েছেন তারা কেউ লোকসভা থেকে ওয়াকআউট করতে চান না। তা আমরা দেখেছি 2024 লোকসভা নির্বাচনের আগে এক ধাক্কায় প্রায় 150 জন বিজেপি বা এনডিএ বিরোধী সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিধানসভায় আমরা দেখছি 5 জন বিরোধী দলের বিধায়ককে বহিষ্কার করা হলে বাকি 60 জন, মোট এখন 65 জন, বাকি 60 জন বিধায়কও তাদের সাথে বেরিয়ে যায়। এটা গণতন্ত্রের দস্তুর নয়, এটা বিরোধী দলনেতার বোঝা উচিত। আমি খুব সম্ভবত আপনাদের সংবাদ মাধ্যমেই বলেছিলাম বা কোনো একটি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে অগ্নিমিত্রা পালের বিরোধী দলনেতাকে এটা বোঝানো উচিত যে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা থেকে না বেরিয়ে এসে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখুন, সেটা আরও বেশি গ্রহণযোগ্য হবে। সংবাদ মাধ্যমের সামনে কে কী বলছেন বা জনসভা থেকে কে কী বলছেন তার গ্রহণযোগ্যতা ততটা নয় যতটা সংসদ কিংবা বিধানসভা থেকে যদি সেখানকার প্রতিনিধিরা বলেন সেটা যতটা গ্রহণযোগ্যতা পায়। কোনো সংবাদ মাধ্যমের সামনে বা কোনো জনসভা থেকে দাঁড়িয়ে বা আমার পার্টি অফিস থেকে আমি যদি প্রেস কনফারেন্স করি সেটার গ্রহণযোগ্যতা কিন্তু সেই পর্যায়ের কখনোই হবে না। সেই কারণেই সংসদ, বিধানসভা, গণতন্ত্রের পীঠস্থানগুলোকে আলাদাভাবে তৈরি করা হয়েছে, না হলে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। সকল দলের প্রতিনিধিরা সমবেত হবেন একটি হাউসে, সেই কারণেই তো হাউসটা তৈরি করা। যদি হাউসের বাইরেই আমি থাকবো তাহলে আমার হাউসটার তো প্রয়োজনই ছিল না। আমি তো তৃণমূল ভবন থেকেই সব করতে পারতাম। দলের আমাদের 215-20টা বিধায়ক যারা রয়েছেন তারা তো তৃণমূল ভবন থেকেই সব কার্যকলাপ চালাতে পারতেন। সেটা তো হয় না, দল আর সরকার আলাদা। তেমনই বিরোধী দলের ক্ষেত্রে বিরোধী দল আর তাদের বিরোধী পরিষদীয় দল, এই দুটো বিষয়ও আলাদা, এটা বুঝতে হবে। বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে বিরোধী দলনেতা তার সমস্ত বিধায়কদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের উস্কানিমূলক হিংসাত্মক বক্তব্য রাখেন বাংলাকে অশান্ত করার জন্য, সেগুলো কখনোই গণতান্ত্রিক পরিকাঠামোয় কাম্য নয়। আমি ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোকে সমর্থন করার জন্য রাজনীতির ছাত্র হিসাবে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনার পর, এই বক্তব্যের পর তিনি কতটা বিজেপিতে কতদিন থাকতে পারবেন বা তার নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে কি হবে না সেটা সময়ের অপেক্ষা, সময়ই বলে দেবে। তার জন্য আমার মনে হয় না আমাদেরকে খুব বেশি অপেক্ষা করতে হবে বলে। কিন্তু তার এই অভিজ্ঞতা, তিনি বিধানসভার দীর্ঘদিন ধরে সদস্য, বিগত বাম সরকারের সময়ও ছিলেন, তো তার এই অভিজ্ঞতা থেকে তিনি তার বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য যদি বিজেপির বিরোধী দলনেতা রাজ্যের মান্যতা দেয় এবং বিরোধী দলনেতা যখন 2-5 জনকে সাসপেন্ড করার জন্য সকলকে নিয়ে বেরিয়ে চলে আসেন, তার থেকে কিন্তু বিরোধী দলনেতা এটাও কোথাও প্রমাণ করে দেন যে শুভেন্দু অধিকারী ছাড়া হয়তো বিজেপির কোনো বিধায়কের কোনো কথা বলার যোগ্যতাই নেই। তারা হয়তো কথাই বলতে পারে না, তাদের হয়তো বিধায়ক হবারই যোগ্যতা ছিল না। সেই কারণে তাদের সকলকে তিনি হুইপ দেন যে আপনারা সকলে বেরিয়ে চলে আসুন। না হলে আমার যদি একজনও বিধায়ক থাকে, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ছিলেন, তিনি কি প্রতিদিন ওয়াকআউট করতেন না? তো সেই ইতিহাস তো আমরা জানি। তিনি একা লড়াই করতেন সংসদে দাঁড়িয়ে, 543 জন সাংসদ ভারতবর্ষের লোকসভায়, তার মধ্যে দাঁড়িয়ে তিনি একা লড়াই করতেন। তো বিজেপির 65 জন বিধায়ক আছে, তার মধ্যে যদি 5-10 জন ভুলভাল কাজ করার জন্য, ভুলভাল কথাবার্তা বলার জন্য নিলম্বিতও হয়, বাকি 50-60 জন কেন নয়? তারা কেন বিধানসভার মধ্যে থাকে না? কেন কথায় কথায় বেরিয়ে চলে আসে? যেমনটা কিছুক্ষণ আগে বললে যে হাউস বিলংস টু অপোজিশন, আমরা জানি যে শাসক দলের আয়না বিরোধী বিধানসভার ভেতরে, কিন্তু বিগত এই অধিবেশন শুরু হবার পর থেকে আমরা যা দেখছি যে ওয়াকআউট, তার পাশাপাশি যে অধিবেশন সংক্রান্ত বা বলতে পারেন যে বাজেট সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনা উঠে যে আমরা ধর্ম সংঘাত দেখছি, সেটি বিধানসভার বাইরে হোক বা বিধানসভার ভেতরে হোক। কিন্তু এই যে বছরের পূর্ণাঙ্গ বাজেট ছিল এটা, কিন্তু সেই সম্পর্কিত আলোচনা আমরা এখনো পর্যন্ত দেখিনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিরোধী রাজনৈতিক দল এবং মূলত বিরোধী দলনেতা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী, তিনি পরিপূরক নন। গত পরশু রাজ্যের স্বাস্থ্য বাজেট পেশ হলো। আরজি করের সময় রাজ্যের স্বাস্থ্য বিভাগ সম্পর্কে বহু অভিযোগ করা হয়েছে। হাউসে দাঁড়িয়ে করলেন না কেন? বেরিয়ে চলে এলেন কেন? বিরোধী শূন্য হাউসে দাঁড়িয়ে স্বাস্থ্য বাজেট পেশ করা হয়েছে,
কেন এটা হলো? আমরা তো চাইছিলাম যে ওনারা হাউসের মধ্যে থাকুন, সেখানে থেকে ওনারা আওয়াজ তুলুন। যে কথাটা আপনারা বাইরে বলছেন সেটা হাউসের ভেতর বলুন না। কেন বলছেন না? বাজেট অধিবেশন চলছে, আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। কেন? অর্থাৎ এর একটি নির্যাস দাঁড়ায় যে রাজ্যের পরিস্থিতি এতটাই স্বাভাবিক এবং সুগম, এতটাই সুচারুভাবে রাজ্যের সরকার পরিচালিত হচ্ছে যে রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে হাউসে দাঁড়িয়ে অধিবেশনে যে যে বিষয় আলোচনা হচ্ছে তার বিরোধিতা করার কোনো স্কোপ নেই, তারা পরিধি পাচ্ছেন না। সে কারণে তারা বাধ্য হচ্ছেন সম্পূর্ণ বিষয়টাকে ধর্মীয় ভাবাবেগের দিকে ঘুরিয়ে দিতে। এটা তো বাংলার মানুষের কাছে আরও স্পষ্ট হয়ে যাচ্ছে, তাদের কাছে আরও সহজ হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কাকে বেছে নেবেন শাসনতন্ত্রে। তৃণমূল কংগ্রেসকেই রেখে দেবেন, নাকি কোনো পরিবর্তন আনবেন, নাকি কোনো প্রত্যাবর্তন করাবেন, এটা তাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। বিজেপি বারবার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিচ্ছে রাজ্যে অত্যন্ত সুচারুভাবে সরকার চলছে, সুপরিকল্পনার সাথে চলছে। যদি সেটা না চলে, যদি কোনো অভিযোগ থাকে, আমরা বারবার বলছি বিধানসভায় দাঁড়িয়ে বলুন, বিধানসভার বাইরে দাঁড়িয়ে আপনাদের অভিযোগ গৃহীত হবে না, গুরুত্ব নেই সেটার কোনো। আপনারা দীর্ঘদিনের বিধায়ক, আমি নিশ্চিতভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সেই যোগ্যতা নেই, কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আপনারা দীর্ঘদিনের বিধায়ক, আপনারা বিধানসভা লোকসভার গঠনতন্ত্র সংসদীয় গণতন্ত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আমি বিজেপির 64 জন বিধায়ককে অনুরোধ করব যে দয়া করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলবেন না, তার বিরুদ্ধে অনাস্থা আনুন এবং এমন কাউকে আপনারা পারলে বিরোধী দলনেতা করুন যিনি দীর্ঘদিন বিজেপি করছেন। কোনো তৎকাল বিজেপি, তৃণমূলের ছাঁট, তৃণমূলের পচনশীল বর্জ্য, তাকে দয়া করে নিজেদের মাথায় বসাবেন না, তাতে আপনাদের গরিমা মর্যাদা ক্ষুণ্ণ হবে। আগামী 6 তারিখেই রামনবমী রয়েছে এবং সেদিনই 1 কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। অপরদিকে দেখা যাচ্ছে সেই 6 তারিখেই আইপিএল ম্যাচ ছিল এবং নিরাপত্তার কারণে এবার রামনবমীতে কলকাতা থেকে সরে চলেছে আইপিএল, ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেটি আসামে হতে চলেছে। এই নিয়ে সুকান্ত মজুমদার একটি প্রশ্ন তুলেছেন যে এই রাজ্যে পুলিশ মন্ত্রীর কি ক্ষমতা নেই রামনবমী এবং ম্যাচ দুটো একসঙ্গে সমালন? কেন অন্যদিকে কিন্তু তার যে বক্তব্য যে আসামেও তো বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে কেন তারা সামলাতে পারছেন? তো আসামে বিজেপি শাসিত রাজ্য কিভাবে তারা সামলাবে, কি হবে, আমি সেই বিষয়ে জানি না, বলবো না, কিন্তু নিশ্চিত করে এটা বলতে পারি যে রামনবমীকে কেন্দ্র করে বিগত বছরগুলিতে যে অরাজকতা বাংলার বুকে তৈরি করার চেষ্টা করা হয়েছে অত্যন্ত নির্দিষ্টভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটিকে এড়ানোর জন্য এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ যেখানে আগামীকাল খেলা, এখান থেকে ফ্লাড লাইটটা দেখা যাচ্ছে যেখানে আমরা আলোচনা করছি, তো আগামীকাল সেখানে আইপিএল শুরু হচ্ছে। নিশ্চিতভাবে আমাদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা, কিন্তু সেই উন্মাদনা যেন কোনোভাবে দুর্ঘটনায় পরিণত না হয়, রাজ্য সরকার প্রিকশন নেবার চেষ্টা করেছে। যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতো, ঈশ্বর না করুন যদি ঘটতো, সেক্ষেত্রে রাজ্য সরকারকেই তার দায়ভার নিতে হতো। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়ভার নিতে চাননি, বা শুধুমাত্র তো এটা, আর সুকান্ত মজুমদার দুবারের সাংসদ, এবছর প্রায় হারতে হারতে জিতেছেন, কারচুপি করেছেন বলে অভিযোগ, প্রমাণ নেই, নিশ্চিতভাবে প্রমাণ হয়নি এখনও, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সুকান্তবাবুকে অনুরোধ করব যে আপনি যেহেতু ভারতবর্ষের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তা আপনি একটু পড়াশোনা করে মন্তব্য করলে ভালো হয় যে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেন আর ম্যাচ সরে গেল, এটা হয় না। কিন্তু যদি না, আলটিমেটলি তো যারা বাংলার মানুষ যারা অপেক্ষায় থাকে আইপিএল, আমি তো সেটাই বলতে চাইছি যে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে হয় না, সিএবিকে চাইতে হবে, কেকেআর কর্তৃপক্ষকে চাইতে হবে, কেকেআর ম্যানেজমেন্টকে চাইতে হবে, শাহরুখ খান, জুহি চাওলা, জয় মেহতাকে চাইতে হবে, বেঙ্কি মাইসোর কেকেআরের সিও তাকে চাইতে হবে। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলার সাথে দীর্ঘদিন যুক্ত, ক্রিকেট খেলেছি একটা পর্যায় পর্যন্ত, ফলে আমি এই বিষয়গুলো সম্পর্কে কিছু কিছু জ্ঞান আমার রয়েছে, তাই বলতে পারছি। তো এটা রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের ওপর শুধু নির্ভর করে না। যদি তারা না চাইতেন, কখনোই রাজ্য সরকার এটাকে কলকাতা থেকে সরাতে পারতো না। আর কোনো সমস্যা নেই,
এখানে হলেও কোনো সমস্যা হতো না, কিন্তু বেঙ্গল ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি, তার কর্তৃপক্ষ স্নেহাশিস গাঙ্গুলি তার দায়িত্বে রয়েছেন সিএবির, এবং কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট, তার সাথে 6 তারিখে কলকাতার সাথে এক্স্যাক্টলি কোন দলের খেলা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই দলেরও ম্যানেজমেন্ট তারা চেয়েছেন বলে সরেছে। এটি একটি সমবেত সিদ্ধান্ত। কাঠগড়ায় তুলতে গেলে সকলকে তুলুন, তারপর কলকাতা প্রেমী যারা রয়েছেন, কলকাতা নাইট রাইডার্স প্রেমী যারা কলকাতার বুকে রয়েছেন, তারা আলাদা করে আপনাদের বুঝে নেবেন বিজেপিকে। রামনবমীতে আপনারা অনভিপ্রেত ঘটনা সৃষ্টির চেষ্টা করেন রাজ্যে, সেটা এবারে আর করা যাবে না। ওনারা এটা বুঝে গিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল, বহু মানুষ বাইরে বেরোতেন, শুধুমাত্র কলকাতার বাসিন্দা নয়, যদি অন্য যে দলের খেলা, যারা কলকাতায় এসে অ্যাওয়ে ম্যাচ খেলতো, তাদের রাজ্য থেকেও তো মানুষ আসতে পারতেন। তো সেখানে রাস্তা বন্ধ করে মিটিং মিছিল করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল, যেটা ভেস্তে গিয়েছে। এখন যদি কিছু হয়, আসামের গুয়াহাটিতে যে ম্যাচ হতে চলেছে 6 তারিখ, যদি কিছু হয় তাহলে আসামের বিজেপি শাসিত সরকারের জন্য দায়ী হবে। তাই জন্যই এই আর্তনাদ, অমূলক আর্তনাদ। ওনারা যদি পারেন সম্পূর্ণ বিষয়টি জেনে, সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হয়ে, এটা যৌথ সিদ্ধান্ত দুটো টিমের ম্যানেজমেন্ট, যেখানে খেলা হচ্ছে বেঙ্গলের কন্ট্রোল বোর্ড সিএবি এবং তারপর রাজ্য সরকার, এদের প্রত্যেকের সমবেত সিদ্ধান্তের জেরে ম্যাচ কলকাতা থেকে ইডেন থেকে সরে গুয়াহাটিতে গেছে। আর এটা তো আজকে প্রথম চলে গেল এমনটা নয়, বিগত দিনে বহু এমন হয়েছে। খুঁজলে বহু তথ্য এরম পাওয়া যাবে, এটা অস্বীকার করার জায়গা নেই। ওনারা মিথ্যাচার করছেন। যদি ওনাদের পক্ষে সম্ভব হয় পুরো বিষয়টা জেনে, পুরো বিষয়টা সম্পর্কে অবগত হয়ে আক্রমণ করুন, কেকেআর ম্যানেজমেন্টকে আক্রমণ করুন। যারা কেকেআর প্রেমী রয়েছেন, যারা কাল থেকে এখানে ইডেন গার্ডেনে এসে যারা গলা ফাটাবেন কলকাতা নাইট রাইডার্সের পক্ষে, তারা বিজেপিকে গণতান্ত্রিকভাবে বুঝে নেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।